হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছি। অর্ণবস একাডেমির তাপগতিবিদ্যার 3 নম্বর ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অর্ণব দাস। গত ক্লাসে আমরা তাপগতিবিদ্যার 0তম সূত্র পড়া শেষ করেছি। আজকে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র শুরু করব, কিন্তু প্রথম সূত্র শুরু করার আগে আমাদের আরেকটি টপিক ক্লিয়ার করে নিতে হবে, সেটি হলো তাপগতীয় সিস্টেম। চলো শুরু করা যাক। আমরা এখন পড়ব তাপগতীয় সিস্টেম। এখন সংজ্ঞাটা লিখব, তারপর আমি ব্যাখ্যা করব আস্তে আস্তে। তাপগতীয় সিস্টেম কাকে বলে? জড় জগতের যে অংশটুকু পরীক্ষা নিরীক্ষার সময় বিবেচনা করা হয় তাকে তাপগতীয় সিস্টেম বলে। ঠিক আছে, দেখো, অর্থাৎ জড়জগৎ বলতে আমাদের এই জগৎটাকে বোঝানো হচ্ছে। এখানে আমরা যে কোনো তাপগতীয় বা থার্মোডাইনামিক এক্সপেরিমেন্ট করার সময় যে অংশটুকু বিবেচনা করি তাকেই বলা হয় তাপগতীয় সিস্টেম। জানি একটু এলোমেলো লাগছে, কিন্তু আমি পুরা টপিকটা পড়ানোর শেষে দেখবে সবটুকুই বুঝে গেছো। দেখো, তাপগতীয় সিস্টেমকে তার আবরণের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ তাপগতীয় সিস্টেম অ্যাকচুয়ালি 3 প্রকার। কি কি আমি আগে লিখে ফেলি, তারপর দেখবা বুঝে যাচ্ছ আস্তে আস্তে। প্রথমটা হলো উন্মুক্ত সিস্টেম। উন্মুক্ত সিস্টেম কাকে বলে? সংজ্ঞা লিখি, যে সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি বিনিময় করতে পারে তাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম। খেয়াল করবে, এখানে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড আসছে, যেমন সিস্টেম তো হচ্ছে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটা নতুন আসছে। তারপর এখানে আরেকটা ওয়ার্ড আসছে যেটা হচ্ছে পরিবেশ। অর্থাৎ সিস্টেম পরিবেশের সাথে হয়, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে শক্তি। এই দুইটা জিনিস যদি বিনিময় করতে পারে, অর্থাৎ আদান প্রদান করতে পারতেছে, তখন সিস্টেমটাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম। ঠিক আছে, এখন সেকেন্ডটা হচ্ছে বদ্ধ সিস্টেম। খেয়াল করো, বদ্ধ সিস্টেম কাকে বলে? সংজ্ঞা লিখে ফেলি আগে, তারপর দেখবে বুঝে যাচ্ছ। যে সিস্টেম পরিবেশের সাথে ভর বিনিময় করতে পারে না, কিন্তু শক্তি বিনিময় করতে পারে। এই ধরনের সিস্টেমকে বলা হয় বদ্ধ সিস্টেম। এরপর আরেকটা টাইপ আছে, সেটাকে বলা হয়, তার নাম হলো বিচ্ছিন্ন সিস্টেম কাকে বলে? যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি কোনোটাই বিনিময় করতে পারে না, তাকে আমরা বিচ্ছিন্ন সিস্টেম বলি। যে সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি কোনোটিই বিনিময় করতে পারে না, এখানে খেয়াল করো, এখানে একটা ইম্পর্টেন্ট টপিক হলো সিস্টেম, যে জিনিসটা
ভর এবং শক্তি কখনো বিনিময় করতে পারে, কখনো করতে পারে না, ঠিক আছে? যদি ভর এবং শক্তি দুইটাই বিনিময় করতে পারে তাহলে উন্মুক্ত। ভর এবং শক্তির মধ্যে ভর বিনিময় করতে পারে না, দাঁড়াও একটু, এই যে ভরটা বিনিময় করতে পারে না, তবে শক্তিটা বিনিময় করতে পারে, এটাকে বলা হয় বদ্ধ সিস্টেম। যে সিস্টেম ভর এবং শক্তি কোনোটাই বিনিময় করতে পারে না তাকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। এবং কার সাথে বিনিময় করে? সেটা হচ্ছে পরিবেশের সাথে। খেয়াল করছো, এখানে ইম্পর্ট্যান্ট একটা টপিক আসছে, পরিবেশ। তাহলে দেখো এখানে সিস্টেম একটা কথা আসছে নতুন, পরিবেশও আসছে, আর ভর শক্তি তো আছেই। তাছাড়া আরও একটা জিনিস আছে, খেয়াল করো, যে কোনো থার্মোডাইনামিক প্রপার্টি বা কিছু বোঝার জন্য, প্রক্রিয়া বোঝার জন্য আমাদের তিনটা জিনিস জানা দরকার। ওই তিনটা জিনিস কি কি? দেখো আমি তিনটা বৃত্ত আঁকতেছি, একটা বৃত্ত, দুইটা বৃত্ত, তিনটা বৃত্ত, ঠিক আছে? প্রথমটাকে আমি ধরে নিচ্ছি, প্রথমটা হলো আমাদের তাপ উৎস, সেকেন্ডটা হচ্ছে আমাদের যেটা নিয়ে পড়ালেখা করতেছি সেটা, মানে সিস্টেম, এবং 3 নাম্বার হলো পরিবেশ। এই তিনটা জিনিস খুব ভালো মতো বুঝতে হবে। দেখো সিস্টেম বলতে কি বোঝাচ্ছে? যে জায়গাটাতে বা যেটার মধ্যে আমরা কোনো একটা তাপগতীয় প্রক্রিয়া চালাই সেটাই হচ্ছে সিস্টেম। যেমন একদম আমাদের জানাশোনা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের সবার বাসায় পানি গরম করা লাগে না? পানি গরম করা লাগে বা রান্না বান্না চলে, আমরা পানি গরমটাই ধরে নিচ্ছি, ঠিক আছে? এখন পানি গরম করার জন্য কি করে? একটা পাত্র নেওয়া হয়, একটা পাত্র নেওয়া হয়, অনেকে এটাকে ডেক্সি বলে। তাহলে একটা ডেক্সিতে কি করে? পানি নেওয়া হয়, তো ডেক্সিতে পানি নেওয়া হয়, তারপর এটাকে গরম করার জন্য কি করতে হয়? চুলাতে বসাই দেওয়া হয়। ধরলাম এটা হচ্ছে আমাদের বাসার চুলা, চুলাতে আমরা কি করছি? এটা হচ্ছে চুলা, আমি লিখে দিই, দাঁড়াও, এটা হচ্ছে চুলা, ঠিক আছে? চুলার উপরে আমরা একটি পাত্রে পানি নিয়ে বসিয়ে দিলাম, এবার চুলা জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে দিয়ে কি হবে? আগুন জ্বলবে এবং এই পাত্রটা তাপ গ্রহণ করতে থাকবে। এখানে না অনেকগুলা কাহিনী হয়, তাই আমি এটাকে কপি করে কয়েকটা ডুপ্লিকেট রেখে দিই যাতে পরে বারবার আঁকতে না হয়। আসো খেয়াল করো, এখানে প্রথমটাতে আমরা এই যে এখানে চুলা নিলাম না, চুলাটাই হচ্ছে আমাদের তাপ উৎস, চুলাটাই হলো তাপ উৎস। আর একটা পাত্রে যে পানি নিলাম, এই পানি সমেত পাত্র পুরাটাকেই বলা হয় সিস্টেম, ঠিক আছে? এবং এর চারপাশে খেয়াল করো, চারপাশ বলতে এই যে খেয়াল করো, এই চারপাশটা এখানে কি? এটাই তো পরিবেশ, চারপাশের অংশটাই তো হচ্ছে কি আমাদের পরিবেশ। আশা করি বুঝতেছি, তাই না? এখন সিস্টেমে কি কি কাহিনী হয় দেখো, একটা থাকে তাপ উৎস, এই যে তাপ উৎস, এই তাপ উৎস হচ্ছে আমাদের চুলা, তাপ দিল পাত্রটাতে, তাপ দিলে কি কি হয় কাহিনী দেখো, এই পানিগুলা ফুটতে শুরু করে, একটা নির্দিষ্ট পরিমাণ তাপ গ্রহণ করার পর এই পানিগুলা ফুটতে শুরু করে এবং বাষ্পাকারে বাইরে উড়ে যেতে থাকে, তাই না? এটা আশা করি বুঝতেছি। তাহলে খেয়াল করো, ও কি হচ্ছে? বাষ্পাকারে বাইরে উড়ে যাচ্ছে। এই যে বাষ্প অ্যাকচুয়ালি কি কি থাকে বাষ্পের মধ্যে? আমরা যদি ব্যাখ্যা করি, এখানে আমি পানি থাকে, সাথে এটা গরম পানি থাকে না, তার মানে পানির সাথে সাথে একটা তাপ থাকে, তাই তো? গরম পানি, তাই গরমটাকে তাপ দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, আর পানি তো পানি, অর্থাৎ দেখো এখানে পানি মানে ভর থাকে, তাপ মানে শক্তি থাকে, ঠিক আছে? খেয়াল করো, বাষ্পে পানি থাকে এবং শক্তি থাকে, ভর এবং শক্তি। এই দেখো যখন গরম করলাম, এইটা হচ্ছে সিস্টেম আমাদের, এই পুরাটা কি সিস্টেম। এখান থেকে কি হচ্ছে? সিস্টেম থেকে পানি বাষ্প আকারে ভর এবং শক্তি রূপে পরিবেশে কি
বিনিময় করে দিচ্ছে, মানে প্রদান করে দিচ্ছে। আবার এই দেখো, এই পাত্রের আবরণ আছে না, এটা কি, এই যে নীল দাগটাকে আমি দেখো হলুদ কালার বা সোনালি কালার যেটাই দেখতেছো ওটা দিয়ে গাঢ় করতেছি, এটা কি পাত্রের আবরণ না? এই পাত্রের পাশে যদি হাত নিয়ে যাও, এই পাত্রের পাশে যদি হাত নিয়ে যাও, পাত্রের গায়ে লাগিয়ে দিবে না, গায়ে লাগালে হাত পুড়ে যাবে। তুমি পাত্রের পাশে নিয়ে যাবে, নিয়ে গেলে দেখবা এখানে একটা, এই যে এসব জায়গায় যদি হাত নিয়ে যাও দেখবা তাপ ফিল হচ্ছে, একটা গরম গরম ফিলিংস আসতেছে, কারণ এই পাত্রের আবরণ দিয়েও কিন্তু তাপ ছেড়ে দিতে পারে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এটা হলো সিস্টেম, যে সিস্টেম কোনো একটা জায়গা থেকে তাপ গ্রহণ করছে, যেটাকে আমরা বলতেছি তাপ উৎস। এবং সিস্টেম কি করতেছে, সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি, ভর এই যে বাষ্পের মধ্যে কি থাকতেছে, ভর এবং শক্তি একসাথে, এবং চারপাশেও কি তাপ আকারে শক্তি ছেড়ে দিচ্ছে, ভর এবং শক্তি বিনিময় করতে পারতেছে। ঠিক আছে, এবং এই সিস্টেমটাকেই বলা হচ্ছে উন্মুক্ত সিস্টেম, কারণ ও এই দেখো উপরের দিকে ভর প্লাস শক্তি ছেড়ে দিচ্ছে, আবার পাশে দিয়েও শক্তি ছেড়ে দিচ্ছে, তাপ মানে কি শক্তি বাইরে বের করে দিচ্ছে, এটাকেই আমরা বলতেছি উন্মুক্ত সিস্টেম। এখন খেয়াল করো, একই সিস্টেমটা ও গরম হয়েছে, কিন্তু আমি এর মাথায় একটা ঢাকনা বসাই দিলাম। প্রথম ক্ষেত্রে আমি কি করছি, ঢাকনার কালারটা চেঞ্জ করে দিই। প্রথম ক্ষেত্রে খোলা পাত্র নেওয়া হয়েছিল, কোনো ঢাকনা ছিল না, এখন আমি উপরে একটা ঢাকনা দিয়ে দিছি। ঢাকনা দিলে কি হয় একটু দেখো, ঢাকনা দিলে আমার এখানে যখন পানি গরম হবে, ফুটতে থাকবে, তখন আমি পাশে যদি হাত দিই, পাশে যদি হাত নিয়ে যাই, দেখবা একটা তাপ আসতেছে, একটা তাপ ফিল হচ্ছে, এদিকেও ফিল হয়, এবং সিমিলারলি এদিকেও একটা তাপ বা তাপ মানে কি শক্তি আমরা ফিল করতে পারতেছি। ঠিক আছে, এই ঢাকনাটার উপরে হাত দিলেও একটা শক্তি ফিল করতে পারবা, মানে তাপ ফিল করতে পারবা। কিন্তু কিন্তু এ দেখো, বাষ্প বের হইতে যেগুলা চাই ওগুলা কিন্তু এই পাত্রের ঢাকনাতে কি হবে, আটকা পড়ে যাবে, অর্থাৎ বাষ্প আর বের হইতে পারতেছে না, বাষ্প বের হইতে পারতেছে না। অর্থাৎ আমাদের এই বাষ্পের মধ্যেই তো ভর ছিল, তাই না, এই ভরটাও বের হইতে পারতেছে না। বাষ্পে আরও একটা জিনিস ছিল, সেটা হচ্ছে শক্তি, কিন্তু এই শক্তি কিন্তু দেখো উপর দিয়ে বের হতে না পারলেও পাশে দিয়ে কিন্তু ঠিকই বের হয়ে যাচ্ছে, যদি এই আবরণটা পরিবাহী আবরণ হয়, তাপ পরিবহন করতে পারে, তাহলে চারপাশ দিয়ে শক্তি বের হয় কিন্তু ভর বের হইতে পারে না। এটাকেই আমরা বলতেছি বদ্ধ সিস্টেম। আশা করি বুঝছি। ঠিক আছে, এই দেখো উন্মুক্ত সিস্টেম কি হয়েছিল, পরিবেশের সাথে ভর ও শক্তি বিনিময় করতে পারে। এই যে প্রথম যেটা দেখছি, এটা অনেক হিজিবিজি হয়ে গেছে চিত্রটা, আশা করি বুঝছো আমি যখন ব্যাখ্যা করছি, না হলে একটু পিছিয়ে যাও, আবার দেখো, পিছিয়ে গিয়ে আবার দেখো, আশা করি বুঝবে। আর সেকেন্ড চিত্রে কি হয়েছে, এটা হচ্ছে বদ্ধ, কারণ বদ্ধে কি বলছে, ভর বিনিময় করতে পারবে না কিন্তু শক্তি বিনিময় করতে পারবে। দেখো ও ভর বিনিময় করতে পারতেছে না, কারণ আমি ঢাকনা দিয়ে দিছি, কিন্তু শক্তি বিনিময় করতে পারতেছে, এটাকে আমরা বলছি বদ্ধ সিস্টেম। আবার আরেকটা সিস্টেম ছিল, সেটা হচ্ছে বিচ্ছিন্ন, যে পরিবেশের সাথে কোনোটা বিনিময় করতে পারে না। এটার উদাহরণ কি হতে পারে, দেখো আমরা আমাদের বাসাগুলোতে সচরাচর সকালবেলা চা বানিয়ে বা আমাদের কোনো জায়গায় যদি গরম পানি স্টোর করতে হয়, আমরা কিছু ফ্লাস্ক ব্যবহার করি না, যেগুলা কি হয় এরকম হয়। দেখো এটা মনে করো একটা ফ্লাস্ক, ঠিক আছে, এসব ফ্লাস্কের আবরণটা অনেক মোটা হয়, পুরু আবরণ থাকে, এবং এদের উপরেও একটা ঢাকনা থাকে, এরকম মোটা সোটা একটা ঢাকনা থাকে। দেখো একটা পুরু আবরণ, অপরিবাহী তাপ অপরিবাহী একটা পদার্থের আবরণ দেয়া থাকে। দেখো এই পাশেও একটা তাপ অপরিবাহী পদার্থের একটা আবরণ দেয়া থাকে, খেয়াল করছো, এই যে আবরণটা হচ্ছে আবরণ তাপ অপরিবাহী বা কুপরিবাহী বলতে পারো। তাপ অপরিবাহী পদার্থের একটা আবরণ থাকে, উপরেও সেম জিনিসটাই থাকে,
এই ক্ষেত্রে আমি যদি এখানে গরম পানি রাখি, দেখো তাপ তাপ বের হইতে পারতেছে না, কোনো দিকেই বের হইতে পারতেছে না, এবং উপর দিকেও বের হইতে পারতেছে না, সাথে ভরও বের হইতে পারতেছে না, ভরও বের হতে পারতেছে না। এটাকেই বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। এবং এই ফ্লাস্কের ভিতরে যে গরম পানিটা রাখা হবে, গরম পানিটা গরমই থেকে যাবে, কারণ ও কোনো তাপ এবং ভর আদান প্রদান করতে পারতেছে না। বোঝা গেছে? এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, তাপ উৎস কই? তাপ উৎস আগে ছিল, এখন তো দরকার নেই, তাই না? কারণ ও তাপ নিয়ে তারপর ঢুকাই দিছি, তার মানে তাপ উৎসের প্রয়োজন ছিল, ঠিক আছে? ওইটা তো শেষ হয়ে গেছে, এখন আর দরকার পড়তেছে না। তাহলে আশা করি তাপগতীয় সিস্টেমটা বুঝতে পারছো। সিস্টেম কাকে বলতেছে? জড়জগতে যে অংশটুকু আমরা পরীক্ষা নিরীক্ষার সময় বিবেচনা করি তাকে আমরা বলতেছি তাপগতীয় সিস্টেম। এর সাথে আরও দুইটা টার্ম চলে আসছে, সেটা কি ছিল? তাপ উৎস এবং পরিবেশ। সিস্টেম কোথাও না কোথাও থেকে তাপ গ্রহণ করে এবং পরিবেশের সাথে ভর এবং শক্তি আদান প্রদান করতে পারে। এবং এই যে আদান প্রদান করবে নাকি করবে না, এটার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে। আশা করি ক্লিয়ার। চলো এটার একটা অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানো যাক, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে আশা করি বিষয়টা। এই দেখো, এখন শুরু হচ্ছে টাইপস অফ সিস্টেম। টাইপস অফ সিস্টেমে কী বলা হয়েছে দেখো, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য বাউন্ডারি, মানে আবরণের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? প্রথমটা হচ্ছে ওপেন, সেকেন্ডটা ক্লোজ, থার্ডটা হচ্ছে আইসোলেটেড। ওপেন মানে উন্মুক্ত সিস্টেম। উন্মুক্ত সিস্টেমে খেয়াল করো, এখানে ভরগুলা উড়ে যাচ্ছে, সাথে শক্তিও চারপাশে ছড়াই পড়তেছে, এটাই হচ্ছে ওপেন সিস্টেম, ঠিক আছে? তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে তাপ উৎস কোথায়? তাপ উৎস আগে ছিল, তাপ উৎস যদি না থাকতো তাহলে পানিগুলা গরম হতো কোথা থেকে, তাই না? এখানে তাপ উৎস দেখানো হয় নাই, বাট ছিল। এবং চারপাশের অংশটাই হচ্ছে পরিবেশ, যেখানে ও ভর ছাড়তেছে, শক্তিও ছাড়তেছে। সেকেন্ডটা হচ্ছে ক্লোজ সিস্টেম, যেটাকে বলা হচ্ছে বদ্ধ সিস্টেম। দেখো বন্ধ করে দিছে, ভরগুলা ভিতরে নড়াচড়া করতেছে, বের হইতে পারতেছে না, কিন্তু শক্তি ছড়াই পড়তেছে আবরণ দিয়ে। 3 নাম্বারটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেম। এই দেখো ভরগুলা নড়াচড়া করতেছে, বের হইতে পারতেছে না, কিন্তু শক্তি কি বের হইতে পারতেছে না, কারণ এটার আবরণটা অনেক পুরু, তাপ অপরিবাহী বা কুপরিবাহী পদার্থের তৈরি, তাই কোনো তাপ বা শক্তি বের হইতে পারতেছে না, ভিতরেও ঢুকতে পারতেছে না। সিমিলারলি ভর বেরও হইতে পারতেছে না, ভিতরেও ঢুকতে পারতেছে না। এটাকেই বলা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আশা করি বুঝছি। এগুলার উদাহরণ কী কী হইতে পারে দেখো, এটার 3টা উদাহরণ, 3টার জন্য 3টা উদাহরণ। প্রথমটা হচ্ছে ওপেন সিস্টেম বা উন্মুক্ত সিস্টেমের জন্য একটা খোলা মগ, খোলা মানে কোনো ঢাকনা দেওয়া হয় নাই, উপর দিয়ে ভর বের হয়ে যাচ্ছে চারপাশ দিয়ে, এবং উপর দিয়ে শক্তিও বের হচ্ছে। বদ্ধ সিস্টেম হচ্ছে একটা ক্যান, এখানে তাপের বা শক্তির আদান প্রদান হইতে পারে, কিন্তু ভর কোনো চেঞ্জ হচ্ছে না। এরপর হচ্ছে হট ওয়াটার বটল, মানে গরম পানির পাত্র, ঠিক আছে? যেখানে আমরা পানি রাখলে শক্তিও আদান প্রদান হয় না, ভরও আদান প্রদান হয় না। আশা করি জিনিসটা বোঝা গেছে। চলো তাহলে আমরা নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিকটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। খেয়াল করো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমাদের প্রদান করছেন বিজ্ঞানী জেমস প্রেসকট জুল। বিজ্ঞানী জেমস প্রেসকট জুল আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা প্রদান করেছেন। তিনি আসলে যান্ত্রিক শক্তি এবং তাপ শক্তির মধ্যে একটা এক্সপেরিমেন্ট করে এটা প্রদান করছে। এবং উনার যান্ত্রিক শক্তি বলতে অ্যাকচুয়ালি উনি যে যান্ত্রিক শক্তি এবং
তাপ শক্তির মধ্যে এক্সপেরিমেন্ট করছে, এখানে যান্ত্রিক শক্তিটাই হলো কাজ। আর তাপ শক্তিটা কি? তাপ শক্তিটা অ্যাকচুয়ালি তোমরা আসলে বুঝেই যাচ্ছ, সেটা হচ্ছে তাপ। তার মানে উনি কাজ এবং তাপের মধ্যে একটা এক্সপেরিমেন্ট করে আমাদের এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দিয়েছেন, যেটাকে জুলের সূত্র বলা হয় ওনার নাম অনুসারে। তাহলে আমি এখন লিখছি বা বলছি জুলের সূত্র। জুলের সূত্রে কি বলা হয়েছে দেখো, যদি কাজকে সম্পূর্ণরূপে তাপে এবং তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা যায়, তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা যায়, তবে কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক। আশা করি বুঝছি। দেখো আমরা যদি কাজকে, দেখো এটাকে আমি একটু সুন্দর করে ছোট্ট করে লিখি। ছোট্ট করে লিখলে কি হয় দেখো, মনে করো এটা কাজকে আমি কিসে রূপান্তর করে ফেলছি? তাপে রূপান্তর করছি। তাইলে কাজ থেকে আমার তাপে আসছে। সেমভাবে এই তাপকেই যদি আমি পুনরায় কাজে নিয়ে আসতে পারি, তাহলে কাজ এবং তাপ পরস্পরের কি হবে? সমানুপাতিক হবে। এটাই হচ্ছে আমাদের বিজ্ঞানী জেমস প্রেসকট জুল কর্তৃক প্রদত্ত সূত্র। এটাকেই বলা হয় তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ঠিক আছে, দেখো সংজ্ঞাটা আমি লিখছি কাজকে সম্পূর্ণরূপে তাপে। দেখবে তোমাদের বইয়ে লেখা হয়েছে, অনেক জায়গায় লিখবে যদি যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে তাপ শক্তিতে এবং তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায়, তবে যান্ত্রিক শক্তি ও তাপ শক্তি পরস্পরের সমানুপাতিক। একই কথা, কারণ যান্ত্রিক শক্তিই হচ্ছে কি? কাজ। তাপ শক্তি হচ্ছে তাপ। তাই আমি এটাকে ছোট করে লিখে দিছি। আশা করি বোঝাইতে পারছি। এখন এটাকে যদি আমি গাণিতিকভাবে লিখি, দেখো গাণিতিকভাবে কি লেখা যায়? গাণিতিকভাবে আমরা লিখতে পারি ডাব্লিউ সমানুপাতিক কিউ। ডাব্লিউ দিয়ে বোঝানো হচ্ছে কাজ এবং কিউ দিয়ে তাপ। এখন আমার যদি সমানুপাতিক চিহ্ন তুলতে হয়, তাহলে একটা মানে সমান আনতে হলে একটা ধ্রুবক আনতে হয়, যেটাকে এখানে প্রকাশ করা হচ্ছে জে দিয়ে। ঠিক আছে, ডাব্লিউ সমান জে কিউ, এটাই হচ্ছে আমার জুলের সূত্র। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে জে কি? দাঁড়াও, পরের লাইনে আমি যেটাকে একটু আলাদা করে লিখি, জে ইজ ইকুয়াল ডাব্লিউ বাই কিউ। মাথায় রাখবা, আলাদা করে লেখার অবশ্যই একটা কারণ আছে, কারণ এটার সংজ্ঞা জিজ্ঞেস করে, এটা নিয়ে আরও অনেক কিছু আছে। দেখো জে কে বলা হয়, জে এর নাম আছে, অনেকগুলা নাম আছে, আমি একটা একটা করে লিখি। জে কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা এটার আরও একটা নাম আছে যেটাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। ঠিক আছে, আবার এটাকে জুলের ধ্রুবকও বলা হয়, মাথায় রাখবা। আর ইংলিশ টার্মটা হচ্ছে মেকানিক্যাল ইকুইভ্যালেন্স অফ হিট। মেকানিক্যাল ইকুইভ্যালেন্স অফ হিট, আশা করি পারবে। ঠিক আছে, এখন এটার সংজ্ঞাও মাঝে মাঝে আমাদেরকে জিজ্ঞেস করে। তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা কি হবে? তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞা খেয়াল করো, নিচে কি আছে আমাদের? তাপ না, নিচে আছে তাপ। তাহলে আমরা সিম্পলি বলতে পারি একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়
যে পরিমাণ কাজ করা লাগে বা করতে হয় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। আশা করি বুঝছি। এখন এটার একক নিয়েও একটু মারপ্যাচ আছে, তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের একক। তাহলে এটা নিয়েও একটু পড়ে ফেলি যে এর একক। খেয়াল করো, এটা দুই ভাগে ভাগ করা যায়। দেখো, যে এর একক ডিপেন্ড করে কাজের একক এবং তাপের এককের উপর। এখন প্রথমে কাজের এসআই একক হচ্ছে জুল, তাপের এসআই একক হচ্ছে জুল। তাহলে আমি এদেরকে যদি সূত্রে বসাই যে ইকুয়াল টু W/Q না, তাহলে ডাব্লিউর জন্য জুল পাচ্ছি, কিউ এর জন্য জুল পাচ্ছি, অর্থাৎ এখানে জুল জুল কাটাকাটি গিয়ে আমরা পেয়ে যাব 1, অর্থাৎ এককবিহীন হবে, এককবিহীন। অর্থাৎ তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের কোনো এসআই একক নেই। যে এর অর্থাৎ তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের কোনো এসআই একক নেই। ঠিক আছে, এটা আমি কিসে লিখছি? এসআই এর জন্য দেখছি। এখন সেকেন্ড, খেয়াল করো, কাজের একক তো জুলই আছে, কিন্তু তাপের একককে অনেক সময় ক্যালোরিতেও প্রকাশ করা হয়, এবং তোমাদের পরীক্ষার প্রশ্নতেও দিয়ে দেয়। সেই ক্ষেত্রে কি হবে? এই দেখো, যে ইজ ইকুয়াল, আমরা জানি W/Q, তাহলে যে যদি জুল হয়, কিউ যদি ক্যালোরিতে হয়, এই ক্ষেত্রে এককটা হয়ে যাবে, একক হয়ে যাবে জুল পার ক্যালোরি। আশা করি মাথায় থাকবে, জুল পার ক্যালোরি। কিন্তু তোমাকে ধরো পরীক্ষার প্রশ্নে দিয়ে দিল যে আমাদের তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান। আচ্ছা, এটা বলে দিই, এটা কিন্তু এসআই একক না, এসআই একক না। তাহলে এখন পরীক্ষায় সবসময় আমাদের কিসে বসানো লাগে? সব কিছুর মান এসআই ইউনিটে বসানো লাগে, যেহেতু এটা এসআই একক না। এখন পরীক্ষায় যদি প্রশ্ন থাকে, দেখো কোয়েশ্চেনে বলা হয়েছে যে এর মান 10 জুল পার ক্যালোরি, এবং এটা তোমার অঙ্কে ব্যবহার করা লাগতেছে। তখন কি তুমি 10 বসিয়ে দিবে? 10 কি বসিয়ে দিবে W/J/Q সূত্রে? না, বসাবে না। কেন বসাবে না? কারণ এটাকে এসআইতে নিয়ে যেতে হবে, এবং এসআই এককে কি হয়? কোনো একক থাকতে পারে না। খেয়াল করো, আমি এখানে একটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে সবসময় মাথায় রাখবা, 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল। ঠিক আছে, তাহলে তোমার কি করতে হবে? এই ক্যালোরি, এখানের ক্যালোরিটাকে জুলে কনভার্ট করে ফেলতে হবে যেভাবে হোক। 1 ক্যালোরি সমান যদি 4.2 জুল হয়, এখন তোমার কি করতে হবে? ক্যালোরি পার জুল দিয়ে গুণ করে মানটা নিয়ে আসতে হবে। দাঁড়াও, তোমাকে আমি একটা প্রশ্ন নিয়ে দেখাই। ধরো প্রশ্নে বলা হয়েছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক দেওয়া হলো 10 এবং 20 ক্যালোরি তাপের জন্য W সমান কত? খেয়াল করো, আমি কিন্তু কোনো প্রশ্ন নেই, জাস্ট আমার মনের মতো করে লিখছি। সেটা হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক আমাকে দিয়ে দিছে 10, অর্থাৎ J ইজ ইকুয়াল 10 দিছে, তাহলে এককবিহীন, তার মানে এটা এসআই এ দেওয়া আছে। এবং কিউ সমান কত দেওয়া হয়েছে?
কিউ সমান দেওয়া আছে 20 ক্যালোরি, ঠিক আছে। আর আমাকে বের করতে বলছে ডাব্লিউ সমান কত। খেয়াল করো যে এসআই এককে আছে, কিউ ক্যালোরিতে কি রাখতে পারবো? পারবো না। কিউকে আমার অবশ্যই জুলে নিয়ে যেতে হবে, এসআই এককে নিতে হবে। কিভাবে নিব? এই যে উপরে আমি লিখছি সুন্দর করে, 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে 20 ক্যালোরি সমান কত হবে? 20 × 4.2 জুল। তাহলে এটা হয়ে যাবে 20কে তুমি 4.2 জুল দিয়ে 4.2 দিয়ে গুণ করলে একটা নিশ্চয় মান পেয়ে যাবে, তাই না? 4.2 দিয়ে 20কে গুণ করবে। তাহলে আমরা এখান থেকে কত পাবো? একটু দাঁড়াও। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 84 জুল, ঠিক আছে। তাহলে আমার এখন বের করতে হবে কৃতকাজ কত। এখন আমরা জানি কি জানি? আমরা জানি W ইজ ইকুয়াল জে কিউ। জে এর মান দেয়া আছে 10, এটা পাইলাম 84। তাহলে এই দুইটা গুণ হয়ে গেলে আমরা একটা মান পেয়ে যাব এত জুল, মানে 840 জুল। এটাই হবে আমার কাজের পরিমাণ। আশা করি বুঝতে পারছি। এই ইনফরমেশনটা অবশ্যই মাথায় রাখবে। 1 ক্যালোরি সমান 4.2 জুল। ওকে, চলো আমরা এখন নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্রই। কিন্তু দেখো, জুল একটা সূত্র দিছে যেখানে উনি বলছে আমরা যদি কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করি এবং তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করি, কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক হয়। অর্থাৎ এখানে কোনো কি লস হয়েছে? কোনো শক্তির কোনো লস পাওয়া যায় না। তাই একটা নোট রাখবে, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতা সমর্থন করে। অর্থাৎ শক্তির নিত্যতাকে সমর্থন করে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন এরপর আমাদের আরেকজন বড় একজন পদার্থবিজ্ঞানী ছিল, যার নাম হচ্ছে রুডলফ ক্ল্যাসিয়াস, ঠিক আছে। উনি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের একটা সাধারণ রূপ দিয়েছেন। তাহলে আমরা এখন পড়বো, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ রূপ। এটাকে সাধারণও বলতে পারো এবং তাপগতিবিদ্যার একদম বেসিক সূত্রও বলতে পারো এটা, ঠিক আছে। এবং এটা দিয়েই ম্যাক্সিমাম অঙ্ক আমাদের সলভ হবে। এটা আমাদেরকে কে দিয়েছেন? এটা দিয়েছেন, লিখে দিই তার নামটা, জার্মান পদার্থবিজ্ঞানী। এগুলো এমসিকিউতে লাগে তাই লেখা, আসলে মেডিকেলে বেশি লাগে। জার্মান পদার্থবিজ্ঞানী রুডলফ ক্ল্যাসিয়াস। তিনি আমাদেরকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের একটা সাধারণ রূপ দিয়েছেন। ওনার সূত্রটা কি ছিল বা ওনার সংজ্ঞাটা কি ছিল, আমি আগে সেটা লিখি, তারপর ব্যাখ্যা করছি। দেখো, উনি বলছেন যখন কোনো সিস্টেমে তাপ প্রদান করা হয়, তখন তাপের কিছু অংশ সিস্টেম তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় করে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় করে বা ব্যবহার করে, ঠিক আছে। দেখো, একটা অংশ ব্যয় করছে,
বাকি অংশ কি করে, এবং বাকি অংশ কাজে রূপান্তর করে, এটাই হলো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিস্তারিত রূপ। তার মানে সিস্টেম এখানে আসছে, এই কারণেই আমি তাপগতীয় সিস্টেমটা প্রথম সূত্র শুরুর আগেই পড়িয়ে ফেলেছি। আশা করি এই সিস্টেম জিনিসটা বুঝে গেছো সবাই। যখন কোনো সিস্টেমে তাপ প্রদান করা হয়েছে, কোথা থেকে, তাপ উৎস থেকে, তখন ওই তাপটা গ্রহণ করে, ধরো পানিটার কথাই চিন্তা করো, গ্রহণ করার সময় একটা কিন্তু টাইম নেই। খেয়াল করো, তুমি যদি একটা পাত্রে পানি নিয়ে চুলায় গরম করতে দিয়ে দাও, প্রথমেই কিন্তু পানি ফুটতে শুরু করে না, 10-15 মিনিটের মতো সময় লাগে, তারপর আস্তে আস্তে ফোটা আরম্ভ হয়। তাহলে এই 10-15 মিনিট ধরে যে তাপ দেওয়া হয়েছে ওটা কোথায় গেছে? ওইটা অ্যাকচুয়ালি পানির অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করছে ওই তাপটা। এরপর বাকি যা তাপ দিচ্ছি ওইটাকে এরপর যাই তাপ দিচ্ছি ওইটাকে কাজে রূপান্তর করে দিচ্ছে। আশা করি বোঝাতে পারছি। এখন এই সূত্রটাকে যদি আমি একটা গাণিতিক রূপ দিই, রুডলফ ক্লাসিয়াসের সূত্রের গাণিতিক রূপে যদি প্রকাশ করি, তাহলে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করো। এখান থেকে আমরা পাচ্ছি, আমরা যে পরিমাণ তাপ দিছি, অর্থাৎ তাপের আদান প্রদান ডেল কিউ সমান ওর একটা অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় করছে, বাকি অংশ কাজ করছে। তাহলে আমরা ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ লিখে দিতে পারি। কারণ তোমাদের মাথায় আসতে পারে এখানে তো তাপ প্রদানের কথা বলছে, তারপরও ডেল কেন লিখছেন বা পরিবর্তনের কথা কেন বলতেছেন? কারণ একটা সিস্টেমে যেমন তাপ দেওয়া যায়, ঠিক সেমভাবে সিস্টেম তাপ ছেড়েও দিতে পারে। অভ্যন্তরীণ শক্তি যেমন বৃদ্ধি পায়, অভ্যন্তরীণ শক্তি কমেও যাইতে পারে। ব্যাপারটা কেমন দেখো, বরফ পানি হইতে পারে, পানি পুনরায় তাপ ছেড়ে দিয়ে বরফ হয়ে যেতে পারে না? পারে। অর্থাৎ এখানে আমরা প্রদান করা বলা হইলেও এখানে আমরা আসলে ওদের পরিবর্তনটা বোঝাচ্ছি। তাহলে এখানে ডেল কিউ দিয়ে বোঝানো হয়েছে কি, তাপের পরিবর্তন, ডেল ইউ দিয়ে বোঝানো হয়েছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ঠিক আছে, বাড়তেও পারে কমতেও পারে অ্যাকচুয়ালি, তাই পরিবর্তন বলতেছি। আর ডেল ডাব্লিউ দিয়ে বোঝানো হয়েছে কাজ বা কৃত কাজ। ঠিক আছে, কৃত কাজ সিস্টেমও করতে পারে, আমিও করতে পারি। ঠিক আছে, এখন আমি যদি ক্ষুদ্র পরিবর্তন বিবেচনা করি, দেখো এখানে যদি ক্ষুদ্র পরিবর্তন বিবেচনা করা হলে আমরা এটাকে লিখতে পারি ডি কিউ ইজ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। আমরা তো জানি ডিফারেন্সিয়েশনে খুব ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করা হয়, তাই আমরা এখানে ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ দিয়ে লিখলাম। আশা করি সবাই বুঝে গেছি। এটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ রূপ, এবং এটা দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক করা লাগে। এখন দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে যদি অঙ্ক করতে হয়, আমার ডি কিউ জানা লাগবে, ডি ইউ জানা লাগবে, ডি ডাব্লিউ বের করতে জানা লাগবে, এবং পরিবর্তনের ক্ষেত্রে তাপ গ্রহণ করাকে যদি পজিটিভ ধরি, তাপ ছেড়ে দেওয়াকে নেগেটিভ ধরতে হবে না। কেন? ফিজিক্সের ভাষায় দেখো, এই যে একটা পয়েন্ট দিলাম লাল কালি দিয়ে, এটা ডান দিকে যদি আমি যাওয়াকে +10 মিটার ধরি, মানে 10 মিটার ডানে গেলাম, বামে যাওয়াকে আমরা বামে না বলে কি বলতে পারি, -10 মিটার বলতে পারি না? ফিজিক্সে তো এরকমই ধরা হয়, উপরের দিকটাকে যদি পজিটিভ ওয়াই ধরে, উল্টা দিকে যাওয়াকে -y দ্বারাই তো সূচিত করা হয় ফিজিক্সে। সিমিলারলি এখানেও ডি কিউ পজিটিভ নেগেটিভ হইতে পারে, ডি ইউ
পজিটিভ নেগেটিভ হইতে পারে, ডিডাব্লিউ পজিটিভ নেগেটিভ হইতে পারে। তাহলে চলো আমি প্রথমে কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে অর্থাৎ চিহ্ন রীতিগুলা ব্যাখ্যা করে দিই। এখন আমরা তাইলে পড়তেছি ডিকিউ, ডিইউ এবং ডিডাব্লিউ এর চিহ্ন রীতি। ঠিক আছে, এখন চিহ্ন রীতিতে কি হচ্ছে খেয়াল করো। আমি প্রথম দেখি ডিকিউ এর জন্য। ডিকিউ আমরা কখন পজিটিভ নিব? ডিকিউ পজিটিভ নিব তখন যখন যদি সিস্টেমে তাপ প্রদান করা হয়, তাপ প্রদান করা হয় বা যদি সিস্টেম তাপ গ্রহণ করে। দেখো, সিস্টেমকে তাপ প্রদান করা আর গ্রহণ করা সেম কথা। এই দুইটাই যদি বলা থাকে, দুইটার যে কোনো একটা যদি প্রশ্নে উল্লেখ থাকে, তাহলে আমরা ধরে নিব সিস্টেমটা ডিকিউ এর মান পজিটিভ। নেগেটিভ কখন হবে? যদি সিস্টেম হতে তাপ নেওয়া হয়। যদি সিস্টেম হতে তাপ নিয়ে ফেলা হয়, উল্টাপাল্টা লিখতেছি, নেওয়া হয়, বা যদি সিস্টেম তাপ বর্জন করে। তাপ নিয়ে নেওয়া আর সিস্টেমের তাপ বর্জন করা একই কথা। এই দুইটার যে কোনো একটা হইলেই ডিকিউ কি হবে? নেগেটিভ। ডিকিউ বুঝলাম, চলো ডিইউটা দেখে নিই। ডিইউ কখন পজিটিভ হবে? খেয়াল করো, ডিইউ এর পজিটিভ নেগেটিভ বোঝার আগে একটা জিনিস ক্লিয়ার করি। আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপারের লাস্ট অধ্যায়ে আমরা গ্যাসের জন্য একটা সূত্র পড়েছিলাম, আশা করি মনে আছে। দেখো তো, E ইজ ইকুয়াল 3/2 nRT, এরকম একটা সূত্র আশা করি সবাই দেখছো। এখানে ই দ্বারা কি বোঝানো হয়েছে? ই দ্বারা গ্যাসের গতিশক্তিকে বোঝানো হয়েছে, গতি শক্তি। ঠিক আছে, এখন গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আসলে কোনো বিভব শক্তি থাকে না, সব শক্তি গতিশক্তি হয়। তাই এটাকে আমরা তার অভ্যন্তরীণ শক্তিও বলতে পারি, যেটাকে আমরা ডিইউ লিখছি ওইটাকেই ই দ্বারাও বলা যায়, অভ্যন্তরীণ শক্তি। ডিইউ তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আমরা যদি ইউ লিখি ইউ, ওইটা হবে অভ্যন্তরীণ শক্তি। এখন এখানে খেয়াল করো, 3/2 একটা কনস্ট্যান্ট মান না, তার মানে এটা কনস্ট্যান্ট। এন মোল সংখ্যা, এটাও যে কোনো গ্যাসীয় পদার্থ নিয়ে যদি আমরা এক্সপেরিমেন্ট করি, মোল সংখ্যাও কনস্ট্যান্ট হবে। আর কি? আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটাও কনস্ট্যান্ট। তাহলে এখন সব কনস্ট্যান্ট পার্ট তুলে দিলে আমাদের কি চলে আসবে? একটা সমানুপাতিক চিহ্ন চলে আসবে, যেটা পাচ্ছি আমরা ই সমানুপাতিক টি। অর্থাৎ আমার যদি টেম্পারেচার বেড়ে যায় তাহলে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, যদি টেম্পারেচার কমে যায় তাহলে অভ্যন্তরীণ শক্তি কি হবে? কমে যাবে। এটাকে ইউও বলা যায়, মাথায় রাখিও, ইউ অভ্যন্তরীণ শক্তি। আশা করি বুঝছি। তাহলে একটা পাত্রে পানি গরম হয়েছে নাকি হয় নাই কেমনে বুঝবো? তার যদি টেম্পারেচার বেড়ে যায় তাহলে বুঝবো তার অভ্যন্তরীণ শক্তি বেড়ে গেছে, আর যদি টেম্পারেচার কমে যায় তাহলে বুঝবো তার অভ্যন্তরীণ শক্তি কমে গেছে। তাহলে ডিইউ এর মান পজিটিভ কখন হবে? ডিইউ এর মান পজিটিভ হবে সিস্টেমের তাপমাত্রা বাড়লে। সিস্টেমের তাপমাত্রা বাড়লে। ডিইউ কখন নেগেটিভ হবে? সিস্টেমের তাপমাত্রা কমলে। আমি এখানে এই দেখো, টি বাড়লে, টি যদি বাড়ে তাহলে কি হচ্ছে? পজিটিভ। টি যদি
কমে তাহলে কি হচ্ছে নেগেটিভ। আশা করি বোঝাতে পারছি। এখন আসো DW এর বেলায়, এগুলো অবশ্যই নোট খাতায় তুলে ভালো মতো পড়ে নিবে, তা মাথায় রাখতে হবে, নাইলে কিন্তু ম্যাথ করা অনেক কষ্টকর হয়ে যাবে, কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। DW পজিটিভ কখন হবে? সিস্টেম কাজ করলে সেটা হবে পজিটিভ, সিস্টেম কাজ করলে, ঠিক আছে, মানে সিস্টেম নিজে নিজে কাজ করবে। এবং এটা মাথায় রাখবা আয়তন বাড়ার সাথে সম্পর্কিত, আয়তন বাড়লে, আয়তন বাড়লে না বলি, জাস্ট মাথায় রাখো সিস্টেম যদি কাজ করে, সিস্টেম যেহেতু করতেছে, এটা আসলে হবে কি জানো, স্বতন্ত্রভাবে হবে, স্বতন্ত্রভাবে সিস্টেম কাজ করলে। আয়তন বাড়ার সাথেও সম্পর্কিত দেখাবো, এটা এখানে লেখার দরকার নেই কারণ পরে প্রুফ করব। আর মাইনাস কখন হবে? সিস্টেমের উপরে যদি কাজ করা হয়, সিস্টেমের উপর কাজ করলে। সেটা কে করবে? আমি বা কেউ, কোনো একটা কিছু দিয়ে সিস্টেমের উপর কাজ করা হবে। অবশ্যই এটা কীরকম, এটা জোরপূর্বকই হবে, এমনি এমনি তো হবে না, ওর উপর বল টল দিয়ে কাজ করা লাগবে। আশা করি বুঝতে পারছি। এখন আমরা তাহলে চিহ্নগুলা বুঝে গেছি কখন কি চিহ্ন ইউজ করতে হবে। তাহলে এখন চলো এদের সূত্রগুলা বের করি। DQ, DU এবং DW এর সূত্র। DQ, DU এবং DW এর সূত্র। ঠিক আছে, এখন আমি এখানে প্রথমেই যেটা বের করব সেটা হচ্ছে DW এর জন্য বের করব। DW এটার জন্য সূত্র বের করে নিব, কারণ DW এর সূত্র আমাদের DU এর সূত্র বের করতে কাজে লাগে, তাই DWটা বের করে নিই। খেয়াল করো, মনে করি এখানে একটা সিলিন্ডার আছে, ঠিক আছে, এই সিলিন্ডারে একটা পিস্টন আছে ধরে নিচ্ছি, দেখো এরকম একটা, কালার চেঞ্জ করতে হবে। মনে করো এখানে একটা পিস্টন আছে এবং এখানে খেয়াল করো, ধরে নিচ্ছি আমি এই পিস্টনের উপর এই নিচে থেকে একটা বল প্রয়োগ করছি। কোথায়? উপরের দিকে। কি বল? এই যে এফ একটা বল প্রয়োগ করা হয়েছে। কোন জায়গায় দেখো তো, এই যে পিস্টনটা তলে একটা ক্ষেত্রফল আছে না, অবশ্যই এটার নিচে একটা ক্ষেত্র আছে, ওই ক্ষেত্রেই আমি বল প্রয়োগ করছি। অর্থাৎ ধরে নিচ্ছি ক্ষেত্রফল এটা হচ্ছে কত? এ। এই ক্ষেত্রফলে আমরা এফ বল প্রয়োগ করছি। বল প্রয়োগ করার কারণে এই পিস্টনটা উঠে ধরো এখানে চলে আসছে। আমি ভিন্ন কালি দিয়ে আঁকতেছি যাতে বুঝতে সুবিধা হয়। এখানে চলে আসছে পিস্টনটা। তাহলে পিস্টন কতটুক সরে গেছে খেয়াল করো তো, এই জায়গাতে ছিল মাথা, এখন এখানে চলে আসছে, অর্থাৎ পিস্টন এইটুকু পরিমাণ সরে গেছে, এক্স পরিমাণ সরে গেছে এ ক্ষেত্রফলে এফ বল প্রয়োগ করার কারণে। তাহলে আমরা যদি ক্ষুদ্র সরণের জন্য কৃতকাজ বের করি, লিখি দেখো, ক্ষুদ্র সরণ dx এর জন্য কৃতকাজ। ক্ষুদ্র সরণ dx এর জন্য কৃতকাজ অবশ্যই কি হবে? dw হবে। dx অবশ্যই এর একটা দিক আছে, তাই এটাকে ভেক্টর দিয়ে প্রকাশ করি। আমরা জানি w সমান বল এবং সরণের ডট গুণফল, তাইলে f ডট dx চলে আসবে। এটা আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের কাজ শক্তি ক্ষমতা থেকে জানি। তাহলে এখানে দেখো কি লিখতে পারি, f dx
কস থেটা হবে। দেখো আমি বল প্রয়োগ করছি কোন দিকে, উপরে বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে উপরের দিকে, পিস্টনের সরণ ঘটছে সেটাও উপরের দিকে, তাহলে এখানে অ্যাঙ্গেল কত হবে 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এফ ডিএক্স। আবার খেয়াল করো, আমরা জানি চাপ পি ইজ ইকুয়াল এফ বাই এ, এখান থেকে এফ সমান আমরা পাচ্ছি পি এ। তাহলে দেখো এখানে বসিয়ে দিই এফ এর জায়গায় পি এ ডিএক্স। খেয়াল করো আমি এই যে সিলিন্ডারটার মধ্যে বল প্রয়োগ করছি না, এই বলটা অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ বল, একটা নির্দিষ্ট পরিমাণ বল, তার মানে এই বলটা কি নির্দিষ্ট, এবং প্রয়োগ করছি কোথায়, একটা নির্দিষ্ট ক্ষেত্রফলে, ফিক্সড একটা ক্ষেত্রফলে, মানে এটা কনস্ট্যান্ট টাইপের, ঠিক আছে। এবং এটার একটা সরণ হয়েছে, সরণ হওয়া মানে সরণ প্রথমে ধরো 1 মিটার হলো, তারপর 2 মিটার, তারপর 3 মিটার, মানে সরণটা কি নির্দিষ্ট না, সরণ হচ্ছে পরিবর্তনশীল, পরিবর্তনশীল, ঠিক আছে। এবং এখানে দেখো এফ নির্দিষ্ট, ক্ষেত্রফলও নির্দিষ্ট, তাইলে প্রেশারটাও কি হবে একটা নির্দিষ্ট প্রেশার। এখন তাহলে কি পাচ্ছ দেখো, পি ক্ষেত্রফলের সাথে যদি সরণকে গুণ করি তাহলে আমরা কি পাই, আয়তনের পরিবর্তন। ক্ষেত্রফল ফিক্সড কিন্তু পরিবর্তন হচ্ছে সরণের, ক্ষেত্রফল এবং সরণ দুইটাকে গুণ করে দিলে আমরা আয়তনের পরিবর্তন পেয়ে যাই। তাহলে এখানে লিখে দিতে পারি ডিভি। তাহলে আমরা পাচ্ছি ডিডাব্লিউ সমান পিডিভি, এটাই হচ্ছে আমার ডিডাব্লিউ এর সূত্র। এখানে পিটা কি হয়, পিটা নির্দিষ্ট পরিমাণের হয়ে থাকে, এবং ডিভিটা কি আয়তনের পরিবর্তন, আয়তনের চাপ, নির্দিষ্ট চাপ আয়তনের পরিবর্তন। আয়তনের পরিবর্তন হলেও অ্যাকচুয়ালি এখানে দৈর্ঘ্যের চেঞ্জের কারণে আয়তন চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্ষেত্রফল কিন্তু এই ডিভি এর মধ্যে ক্ষেত্রফলটা কিন্তু নির্দিষ্টই রয়ে যায়। আশা করি বুঝতেছি, ওকে। নির্দিষ্ট ক্ষেত্রফল, এগুলো একটু মাথায় রাখবে, এগুলো নিচে সাইড নোট আকারে লিখে নিও, কারণ কিছুক্ষণ পর কিছু প্রুফে এগুলো লাগবে। এখন আসো ডিকিউ এবং ডিডাব্লিউ বের করি, এটাই সূত্র, এটাই ইউজ করতে হবে, ডিডাব্লিউ সমান পিডিভিতে, পিডিভি এটাই হচ্ছে ডিডাব্লিউ এর সূত্র। এখন ডিকিউ এবং ডিইউ আমার বের করা শিখতে হবে। তার আগে আমাদের আরেকটা জিনিস পড়তে হবে। কি পড়তে হবে, আমাদের এখন যেটা পড়তে হবে সেটা হলো আপেক্ষিক তাপ। এটা আমি তাপগতিবিদ্যার প্রথম ক্লাসেও পড়িয়ে এসেছি, আপেক্ষিক তাপ, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। আমি আপেক্ষিক তাপের সূত্রটা লিখি, তারপর বাকিটা দেখা যাবে। আপেক্ষিক তাপ এস সমান, আমরা ওখানে ডেল দিয়ে লিখছিলাম, এখানে ডি দিয়ে লিখে দিচ্ছি, ডি কিউ ডিভাইডেড বাই এম ডি টি, এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক তাপের সূত্র। এখানে ডিকিউ দিয়ে বোঝানো হয়েছে, ডিকিউ দিয়ে বোঝানো হয়েছে তাপের পরিবর্তন, তাপের পরিবর্তন, ঠিক আছে। আশা করি বুঝতেছি। ডিটি দ্বারা বোঝানো হয়েছে তাপমাত্রার পরিবর্তন, আর এম দিয়ে বোঝানো হয়েছে ভর, নির্দিষ্ট পরিমাণ একটা ভর, ওকে। এবং আপেক্ষিক তাপের সংজ্ঞাটা কিন্তু আমরা লিখে দিছিলাম, এখানে আবার লিখি কারণ একটু পর আবার লাগবে। সেটা হচ্ছে 1 কেজি ভরের যে কোনো বস্তুর তাপমাত্রা, যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে
আপেক্ষিক তাপ বলে, আপেক্ষিক তাপ বলে। আশা করি ক্লিয়ার। এখন খেয়াল করো, এটা আসলে আপেক্ষিক তাপটা আমরা বস্তুর জন্য করি। কি কি বস্তু মাথায় গেঁথে নাও। আপেক্ষিক তাপটা কার কার জন্য করা হচ্ছে? আপেক্ষিক তাপটা অ্যাকচুয়ালি কঠিন এবং তরল পদার্থের জন্য করা হচ্ছে, যেগুলা বস্তু। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয় জানো, কঠিন এবং তরল পদার্থের আমি যদি এখানে এই দেখো ডিটি মানে তাপমাত্রা চেঞ্জ করি, তাপমাত্রা পরিবর্তন করা হলেও এদের চাপ এবং আয়তনের তেমন কোনো পরিবর্তন হয় না। কঠিন এবং তরল পদার্থের ক্ষেত্রে একটা ব্যাখ্যা শুনো, সেটা হচ্ছে টি চেঞ্জ করা হলেও, চেঞ্জ করা মানে বাড়ানো বা কমানো হলেও পি এবং ভি চাপ এবং আয়তন এর তেমন কোনো পরিবর্তন আসে না, তেমন কোনো পরিবর্তন হয় না, তাই ইজিলি আমরা এসটা বের করে ফেলতে পারি ডিকিউ বাই এম ডিটি সূত্র দিয়ে। এখানে কোনো শর্ত আরোপ করা লাগে না। কিন্তু 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 এখানে একটা কি চলে আসতেছে, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে টি চেঞ্জ করা হলে তাপমাত্রা একটুও যদি পরিবর্তন করা হলে চাপ এবং আয়তনের ভি এর ব্যাপক পরিবর্তন হয়, ব্যাপক পরিবর্তন হয়। তাই এজন্য গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দুইটি আপেক্ষিক তাপ পাওয়া যায়, আপেক্ষিক তাপ পাওয়া যায়। ঠিক আছে, দুইটা আপেক্ষিক তাপ কি কি? এক সময় আমাদের যেটা করতে হয়, চাপকে স্থির ধরে একটা আপেক্ষিক তাপ নির্ণয় করতে হয়, আবার এক সময় আয়তনকে স্থির ধরে আপেক্ষিক তাপ নির্ণয় করা হয়। এজন্য এখানে আমরা দুইটা আপেক্ষিক তাপ পাই। প্রথমটা হচ্ছে স্থির চাপে, দেখো কঠিন এবং তরলের ক্ষেত্রে আমরা ওজন বা ভরটা কেজিতে নিই, কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু ভর বলা হয় না, গ্যাসের ক্ষেত্রে মোল বলা হয়, মোল। ঠিক আছে, স্থির চাপে তাই এখানে বলা হয় মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, যেটাকে সিপি মানে কনস্ট্যান্ট প্রেসার বোঝানো হয়, কনস্ট্যান্ট প্রেসারে আপেক্ষিক তাপ বলা হয়। খেয়াল করো, এটা আপেক্ষিক তাপের সূত্রে তেমন কোনো চেঞ্জ আসে না, খালি এস এর জায়গায় বসে সিপি, উপরে ডিকিউ এর জায়গায় ডিকিউ থাকে, নিচে ছিল এম ডিটি, এম এর জায়গায় চলে আসে এন, কারণ এন দিয়ে মোল সংখ্যা বোঝায়, আর ডিটি এর জায়গায় ডিটি থেকে যায়। এটাই হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপের সূত্র, যেখানে ডিকিউ দিয়ে তাপের পরিবর্তন বোঝানো হয়েছে, ডিটি দিয়ে তাপমাত্রার পরিবর্তন, এবং এন দ্বারা বোঝানো হয়েছে মোল সংখ্যা। এটা লিখে দিচ্ছি, বাকিগুলা তোমরা একটু লিখে নিও খাতায়। ঠিক আছে, মোল সংখ্যা। এবং এটার একক কী হবে খেয়াল করো তো, আপেক্ষিক তাপের একটা একক ছিল, এককটা কী ছিল? আপেক্ষিক তাপের একক এই যে সাইডে একটু লিখে দিই, একক হচ্ছে উপরে কিউ আছে তার মানে জুল, নিচে হচ্ছে ভর এবং তাপমাত্রা, তাহলে জুল পার কেজি পার ক্যালভিন। তাহলে এখানে কি হবে, কেজি এর জায়গায় মোল হয়ে যাবে, তাহলে এর একক হবে জুল পার মোল পার ক্যালভিন। আশা করি ক্লিয়ার।
একদম ইজি জিনিস, কোনো চেঞ্জ নাই। এখন চলো এটার সংজ্ঞাটা বলি। এটার সংজ্ঞাতে একটু চেঞ্জ আসে, বেশি চেঞ্জ না, একটু। একটু বলতে স্থির চাপটাকে উল্লেখ করতে হয় সংজ্ঞায় এবং ভরের জায়গায় মোল বলতে হয়। তাহলে সংজ্ঞাটা হচ্ছে স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে। ঠিক আছে, এটাই হচ্ছে সংজ্ঞা, আর কোনো চেঞ্জ নাই। এই দেখো চেঞ্জ কোন কোন জায়গায় আসছে, এই যে কেজিটা মোল হয়েছে আর স্থির চাপটা উল্লেখ করে দিছে, আর কোনো চেঞ্জ নাই, সব সেম। সিমিলারলি আমাদের আরেকটা আসে, সেটা হচ্ছে স্থির আয়তনে। আমি এই জিনিসটা কপি করে নিই, কারণ সেম তো, জাস্ট চেঞ্জ করে দিব যা চেঞ্জ করা লাগে। এর পরের টপিকটা হচ্ছে, দাঁড়াও একটু একটু সময় দাও। ডুপ্লিকেট, খেয়াল করো। এখন 2 নাম্বারটা কি আসতেছে, 2 নাম্বারটাকে বলা হয় স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, তাহলে আমি মুছে চেঞ্জ করে দিই যেসব জায়গায় চেঞ্জ করা লাগবে। এটা হবে, এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, চাপের জায়গা সিপি এর জায়গায় চলে আসবে সিভি, এটাও চেঞ্জ হবে, এখানেও চেঞ্জ চলে আসবে, এই যে এখানেও চেঞ্জ চলে আসবে, যেসব জায়গা মুছে দিলাম সেসব জায়গায় আমি এখন আরেকটা কালার দিয়ে লিখে দিই ওই সব জায়গা। আসো খেয়াল করো, একদম এটা হচ্ছে আমাদের এখন 2 নাম্বার। এটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, যেটাকে সিভি দ্বারা প্রকাশ করা হয়। সিভি সমান হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি। ঠিক আছে, এককও সেম থাকবে, সবই সেম থাকবে, খালি এটা স্থির আয়তন মানে কনস্ট্যান্ট ভলিউমে করা হয়, প্রেশার চেঞ্জ হয়। আগেরটাতে প্রেশার কনস্ট্যান্ট ছিল, আয়তন চেঞ্জ হতো। এখন এখানে লিখে দিই স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলে। আশা করি ক্লিয়ার। এখন খেয়াল করো, আমি ডিডাব্লিউ পড়ছিলাম, এই যে ডিডাব্লিউ এর সূত্র বের করা শিখছি, পিডিভি। এরপর তো এখানে ঢুকে গেলাম আপেক্ষিক তাপ, তারপর স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আমি তো ডিকিউ ডিডাব্লিউতে ডিকিউ আর ডিইউ বের করি নাই, ওটা এখন বের করব। এই দেখো আমরা এখন ডিকিউ বের করা শিখব। দেখো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপের সূত্রে কি পাইছি, সিপি সমান ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি। এখান থেকে ডিকিউ সমান কি পেয়ে যাই, এন সিপি ডিটি। এটাই হচ্ছে ডিকিউ বের করার সূত্র। দেখো এখানে আমি এন জানবো কত মোল গ্যাস ব্যবহার করা হচ্ছে, তাপমাত্রার পরিবর্তনও জানা থাকবে। কিভাবে, ধরো তোমাকে বলা হবে একটা গ্যাসীয় পদার্থ 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি বা 80 ডিগ্রি সেলসিয়াসে উঠছে, তাহলে টেম্পারেচারের চেঞ্জও পেয়ে যাচ্ছ। কিন্তু সিপি বের করা কিন্তু আমি এখনও শিখি নাই, ওগুলা শিখবো একটু পর। আগে ডি ইউটা বের করে ফেলি। দেখো এখন আমি বের করব ডি ইউ। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপে আমি কি পাইছি, সিভি ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি।
এখান থেকে আমি যদি ভেঙে লিখি তাহলে পাই dq ইজ ইকুয়াল এন সিভি ডিটি। এবার খেয়াল করো, এখানে একটু চেঞ্জ আনতে হবে। কি চেঞ্জ আনতে হবে? চেঞ্জগুলো হচ্ছে স্থির আয়তনে যখন হচ্ছে, দেখো আমরা কৃত কাজটাকে এখন ব্যবহার করব। আমরা ডিডাব্লিউ সমান কি জানি? পি ডিভি, মানে প্রেশারটা কনস্ট্যান্ট থাকে কিন্তু ডিভিটা চেঞ্জ হয়। যেহেতু এখানে স্থির আয়তনের কথা আসছে, তাইলে ডিভি কত হবে? 0। তাইলে কৃত কাজ পুরাটাই কত হয়ে যাবে? পি ইন্টু 0 সমান 0। আবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি পাইছি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখানে স্থির আয়তনে যেহেতু মোলার আপেক্ষিক তাপের কথা আসছে, তাহলে আয়তন স্থির, তাইলে ডিডাব্লিউ কত? ডিডাব্লিউ হয়ে যাচ্ছে 0। তাইলে এখান থেকে আমরা লিখে দিতে পারি ডিকিউ সমান ডিইউ। আশা করি ক্লিয়ার সবার। ডিকিউ সমান ডিইউ লিখে দিতে পারি। তাহলে এই দেখো ব্যাক করছি, এই যে এখানে ব্যাক করলে কি পাওয়া যায়? ডিকিউ এর জায়গায় আমি এখন বসিয়ে দিব ডিইউ সমান এন সিভি ডিটি। এটাই হচ্ছে আমাদের ডিইউ বের করার সূত্র। এন সিপিডিটি দিলে ডিকিউ বের হয়ে যায়, এন সিভিডিটি দিলে ডিইউ বের হয়ে যায়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আমরা ডিকিউ ডিইউ ডিডাব্লিউ বের করার জন্য সূত্রগুলা দেখলাম, এদের চিহ্নগুলাও বুঝে গেছি, কখন প্লাস কখন মাইনাস। আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার সবাই। এখন আমরা দেখো এখানে কিন্তু একটা জিনিস মিস চলে যাচ্ছে, সেটা হচ্ছে সিপি বের করা এখনও শিখি নাই, সিভি বের করাও এখনও শিখি নাই, মানে এদের কোনো সূত্র দেখি নাই, এখন দেখবো সেটা। ওকে, চলো শুরু করা যাক। আজকে পুরো ক্লাসটা অনেক থিওরি বেসিস হচ্ছে, কারণ এই থিওরিগুলো না বুঝলে পরে আটকে যাওয়া লাগবে। আমরা এই ক্লাসের পরের ক্লাসেই আসলে বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া নিয়ে পড়াশোনা করব। তাপগতীয় প্রক্রিয়াতে এই সূত্রগুলা ইউজ করতে হবে, কনসেপ্টগুলো ব্যবহার করা লাগবে, তাই এগুলো ভালো মতো বুঝে প্র্যাকটিস করতে হবে, তাহলেই পারবে, না হলে প্রবলেম হবে। আমরা সিপিসিভি বের করার আগে তাদের একটু সম্পর্ক দেখে নিই। এখন আমরা যেটা দেখব, সিপি এবং সিভি এর মধ্যকার সম্পর্ক। খেয়াল করো, আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, এবং এদের প্রত্যেকের সূত্র ইন্ডিভিজুয়াল সূত্রও জানি, সেগুলো লিখে দিই। ডিকিউ সমান এন সিপি ডিটি, ডিইউ সমান এন সিভি ডিটি, ডিডাব্লিউ সমান পি ডিভি। খেয়াল করো এখানে, ভালো মতো খেয়াল করো, এটা ডিটিতে আছে, এটাও ডিটিতে আছে, তাইলে ডিভিকে ডিটিতে কনভার্ট করতে পারলে আমাদের অঙ্কটা অনেক ইজি হয়ে যায়। এখন আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা কি জানি? পিভি ইকুয়াল টু এন আর টি। এখন পিভি ইকুয়াল টু এন আর টি থেকে আমরা পি ডিভি বের করার চেষ্টা করব ডিটি এর মাধ্যমে। তাইলে ডিটি এর মাধ্যমে যখন বের করতে হবে, আমি এটাকে টেম্পারেচারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিই। ডিডিটি অফ পিভি ডিডিটি অফ এন আর টি। এখন খেয়াল করো, এখানে আমি যখন কৃতকাজ বের করছিলাম ডিডাব্লিউ কই গেল, এই যে ডিডাব্লিউ যখন বের করলাম তখন বারবার বলছি পি নির্দিষ্ট চাপ, পি নির্দিষ্ট চাপ, ক্ষেত্রফল নির্দিষ্ট, কিন্তু চেঞ্জ হচ্ছে কি? আয়তনের পরিবর্তন হচ্ছে। তাহলে পিটা কিন্তু কনস্ট্যান্ট প্রেসারের জন্য হচ্ছে, তাহলে কনস্ট্যান্ট প্রেসারের জন্য হলে ডিডাব্লিউর পিডিভি, আমি এখানে কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসতে পারি, এখানে থেকে যাই ডিডিটি অফ ভি। আর এখানে দেখো এনও কনস্ট্যান্ট আরও কনস্ট্যান্ট, এদেরকেও বাইরে নিয়ে আসলে ডিডিটি অফ টি হয়ে যায়। এখান থেকে আমরা পেয়ে যাই পি ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল
এন আর ডিডিটি অফ টি সমান 1। এখান থেকে সুন্দর করে আমরা লিখে দিতে পারি পি ডিভি ইজ ইকুয়াল এন আর ডিটি। দেখো কেমনে বের করছি, দেখো পিভি ইকুয়াল টু এনআরটিকে আমরা ডিডিটি দিয়ে মানে টেম্পারেচারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, ওখান থেকে পিডিভি সমান এনআরডিটি একটা সূত্র পেয়ে গেছি। এখন এটাকেই তুলে নিয়ে গিয়ে এখানে ইনপুট করে দিব, এখানে ইনপুট করে দিব। ইনপুট করে দিলে কি আসে দেখো, এনসিপিডিটি ইজ ইকুয়াল এনসিভিডিটি প্লাস এনআরডিটি। এখন উভয় পক্ষ থেকে এন 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 কাটা ডিটি 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 কাটা, আমাদের রয়ে যায় সিপি ইজ ইকুয়াল সিভি প্লাস আর। এটাকে যদি আরেকটু গুছাই লিখি, আমি যেটা পাই সেটা হচ্ছে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল আর। এটাই হচ্ছে আমার সিপি এবং সিভি এর মধ্যে প্রথম সম্পর্ক। আর কি, আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক। সবাই জানি, তারপরে আমি একটু বলে দিচ্ছি, কারণ কেউ যদি নতুনও জেনে থাকো সে তার যেন একদম ক্লিয়ার থাকে কনসেপ্টগুলা। এটাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক এবং এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার ক্যালভিন। একক সেম কেন, দেখো সিপি সিভি দুইটার একক যেটা বিয়োগফল থেকে তো সেটাই পাওয়া যাবে। আশা করি বুঝছি। সিপি সিভি এর মধ্যে প্রথম সম্পর্ক। সেকেন্ড আরও একটা সম্পর্ক আছে, চলো ওটা লিখি। সেকেন্ড সম্পর্কটাকে বলা হয় না, এটা আসলে প্রকাশ করা হয় গামা দিয়ে। গামা সমান হচ্ছে সিপি ডিভাইডেড বাই সিভি। এখন গামায়ের যদি সংজ্ঞা আসে, সংজ্ঞাটা তোমরা লিখে নিও, আমি বলতেছি, খেয়াল করো। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে গামা দ্বারা প্রকাশ করা হয় বা গামা দ্বারা সূচিত করা হয়। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে গামা দ্বারা সূচিত করা হয়। এবং যেহেতু দুইটা অনুপাতে আছে, তাহলে গামায়ের কোনো একক নেই, গামায়ের কোনো একক নেই। এবং গামায়ের না কিছু ব্যবহার আছে। কি কি ব্যবহার আছে, ব্যবহারগুলো একটু লিখে দিই, কারণ লাগতে পারে। এগুলো বইয়েও পাবে, তারপর আমি একটু লিখে দিচ্ছি। দেখো প্রথম ব্যবহারটা আমরা পাই বায়ুতে শব্দের বেগ নির্ণয়ে। বায়ুতে শব্দের বেগ ভি ইজ ইকুয়াল রুট ওভার একটু গামা পি ডিভাইডেড বাই রো। মাথায় রাখিও, পি দ্বারা এখানে বোঝানো হয়েছে বায়ুর চাপ, ঠিক আছে। রো দ্বারা বোঝানো হয়েছে বায়ুর ঘনত্ব। আশা করি ক্লিয়ার। আর গামা তো হচ্ছে সিপি আর সিভি এর অনুপাত। সেকেন্ড ব্যবহারটা আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে পাই। রুদ্ধতাপীয় প্রক্রিয়া পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল ধ্রুবক সমীকরণ মেনে চলে। খেয়াল রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল ধ্রুব সমীকরণ মেনে চলে। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি? আমরা এখনো প্রক্রিয়াগুলা পড়ি নাই। আমাদের তাপগতিবিদ্যায় মোট 4 ধরনের তাপগতীয় প্রক্রিয়া নিয়ে পড়তে হবে। ওই তাপগতীয় প্রক্রিয়ার মধ্যে একটা প্রক্রিয়া হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ব, আজকে আমরা পড়ব না। এবং এই প্রক্রিয়াগুলো বোঝার জন্য আজকে যা কনসেপ্ট দিচ্ছি সেগুলো সম্পর্কে একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে। তাই কনসেপ্টগুলো একদম গেঁথে নিবে, যেন নেক্সট ক্লাস খুব ভালোভাবে করতে পারো। এটা হচ্ছে দুইটা ব্যবহার গেল। এখন
গামায়ের তো সূত্র দেখলাম, একটা হচ্ছে কি সিপি বাই সিভি, একটা সূত্র পাইলা গামা ইজ ইকুয়াল সিপি ডিভাইডেড বাই সিভি, এটা একটা সূত্র বা সমীকরণ। গামায়ের আরও একটা সমীকরণ আছে, সেটা আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপারে পেয়ে থাকি। দেখলে ভালো, না দেখলেও কোনো সমস্যা নেই, কারণ এটা তেমন দরকার পড়ে নাই। সেটা হচ্ছে 1+2 ডিভাইডেড বাই এফ, এটা হচ্ছে গামায়ের আরেকটা সমীকরণ। এখন অনেকের মাথায় আবার আসবে এফ কি, এফ কি, এফটা কি? এফ হচ্ছে গ্যাসের স্বাধীনতার মাত্রা, গ্যাসের স্বাধীনতার মাত্রা। আশা করি সবাই জানি স্বাধীনতার মাত্রা কি, এটা আদর্শ গ্যাসে পড়ার কথা, না পড়লে পড়ে নিবে। এখন দেখো, আমাদের বিভিন্ন গ্যাসের জন্য, বিভিন্ন পারমাণবিক গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রাগুলো ফিক্সড হয়। তাহলে আমি এখানে যদি একটা একটা স্বাধীনতার মাত্রা ইনপুট দিই, একটা একটা গামা পেয়ে যাব, অর্থাৎ গামায়ের মানটা কি হয়, কনস্ট্যান্ট হয়। এখন স্বাধীনতার মাত্রাগুলো কত কত হয় দেখো, আমি লিখে দিই একটু। এফ, ঠিক আছে, এফ এর মান খেয়াল করবা, ভালো মতো খেয়াল করিও। এফ এটা বিভিন্ন পারমাণবিকের জন্য ভিন্ন হয়। এক পারমাণবিক গ্যাসের জন্য, এক পারমাণবিক গ্যাসের জন্য এফ এর মান হচ্ছে 3। দুই পারমাণবিক গ্যাসের জন্য এফ এর মান হয় 5, এবং 3 বা তার বেশি, ধরো 4, 5, 6 যাই হোক, 3 বা বহু পারমাণবিক গ্যাসের জন্য এর মান হয় 6। এগুলা ফিক্সড, এবং এই মানগুলা যদি আমরা ইনপুট দিই, এই মানগুলা যদি আমরা ইনপুট দিই, তখন আমরা গামায়ের মান পেয়ে যাই। এটাকে কপি করে দেখো আমি লিখে দিচ্ছি সুন্দর করে। এফ এর মান ইনপুট দেওয়ার মাধ্যমে আমরা এই যে এখানে দেখো গামা ইকুয়াল টু 1+2/f, ওই সূত্র থেকে গামায়ের মান পেয়ে যাই। গামায়ের মানগুলা হয়, আমি লিখে দিই, দেখো গামা, এখানে এখন আমি লিখব গামা, গামা, গামায়ের মান এক পারমাণবিক গ্যাসের জন্য 3 থাকে না, এগুলার তো মান চেঞ্জ হবে। এক পারমাণবিক গ্যাসের জন্য হয় 1.67, দুই পারমাণবিকের জন্য হয় 1.44, 3 বা বহু পারমাণবিকের জন্য হয় 1.33। এগুলা অবশ্যই মুখস্থ থাকা লাগবে, এগুলা প্রশ্নে দিয়ে দিলে মনে করবে স্যার দয়া করছে, আর যদি দেয়া না থাকে অবশ্যই মুখস্থ লিখতে হবে। অনেকে আবার এক পারমাণবিক গ্যাস বলতে কি বোঝায়, এটাতেও প্রবলেম হতে পারে, তাই বলে দিই, এক পারমাণবিক বলতে যেসব গ্যাসের একটা পরমাণু থাকে, যেমন হিলিয়াম, নিয়ন। দুই পারমাণবিক মানে যেসব গ্যাসে দুইটা পরমাণু থাকে, অক্সিজেন, নাইট্রোজেন। 3 বা বহু বলতে যেসব গ্যাসে 3 বা বহু পরমাণু থাকে, যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন গ্যাস, তারপর N2O5, এসব গ্যাসে 3 বা বহু পরমাণু থাকতেছে, এদের জন্য গামায়ের মান 1.33, O2N2 এর জন্য 1.44, হিলিয়াম নিয়নের জন্য 1.67। পরমাণু সংখ্যা দেখে বুঝে যাব কখন কোনটা ব্যবহার করতে হবে। আশা করি ক্লিয়ার। তাহলে খেয়াল করো, আমার তো সিপি সিভি বের করার কথা, তাই না? আমি সিপি সিভি এর মধ্যে দুইটা সমীকরণ পাইছি সম্পর্ক, একটা হচ্ছে এই যে এটা, আর একটা হচ্ছে গামা সমান সিপি বাই সিভি। এই দুইটা হচ্ছে সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক। তাহলে এই দুইটাকে ব্যবহার করে সিপি সিভি এর সূত্র আমি ডেভেলপ করে ফেলবো, চলো করি। সিপি এবং সিভি এর সূত্র, এগুলা আমরা এখন দেখব। খেয়াল করো, আমরা প্রথম যে সম্পর্ক পাইছি সেটা ছিল সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ ধরে নিলাম। তারপর আরেকটা পাইছি গামা সমান
সিপি ডিভাইডেড বাই সিভি। এখান থেকে একটু ভেঙে লিখতে পারি সিপি ইকুয়াল টু গামা ইন্টু সিভি। এটা হচ্ছে আমার 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এখন 1 এবং 2 হতে আমরা কি বলতে পারি, সিপি এর মানটা নিয়ে দেখো এই সিপি এর মান নিয়ে 1 নাম্বারে ইনপুট দিয়ে দিব, তাইলে পাবো গামা সিভি মাইনাস সিভি ইজ ইকুয়াল আর। এখন আমি এখান থেকে সিভিটাকে কমন নিলে পাই গামা মাইনাস 1 ইজ ইকুয়াল আর। এখান থেকে দেখো সিভি সমান পেয়ে গেলাম সিভি ইজ ইকুয়াল আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এটাই হচ্ছে আমার সিভি এর সূত্র। ক্লিয়ার? এখন কি করব, আমি সিভি এর মান দুইয়ে বসিয়ে, সিভি এর মান 2-এ বসিয়ে দেখো কি পাচ্ছি। সিভি এর মান 2-এ বসানো হলে আমরা পাই সিপি ইজ ইকুয়াল গামা ইন্টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, অর্থাৎ সিপি সমান গামা আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এটা হচ্ছে আমার সিপি এর সম্পর্ক। দেখো আমরা সিভি বের করাও শিখে ফেললাম, যেটা সিভি এর সূত্র। এখানে আর জানা আছে, গামা জানা আছে, আমরা সিভি পেয়ে যাব। সিপি এর ক্ষেত্রেও গামা আর জানা থাকবে, সিপি পেয়ে যাব। এবং এখানেই আমাদের ক্লাস শেষ হচ্ছে। আমরা আজকে প্রথম তাপগতীয় সিস্টেম নিয়ে পড়ছি। একদম প্রথম থেকে যদি একবার ওভারভিউ করি তাহলে হচ্ছে তাপগতীয় সিস্টেম পড়ছি। প্রথম পড়ছি তাপগতীয় সিস্টেম, তারপর আমরা পড়ছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এবং প্রথম সূত্রের সাধারণ রূপ যেটা পেলাম ডিকিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ। এই যে ডিকিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ, এটার ডিকিউ ডিউ ডিডাব্লিউ এর সূত্রগুলা ডেভেলপ করছি। ওই সূত্রগুলোর জন্য আমার সিপিসিভি এর প্রয়োজন পড়ছে। ওই সিপিসিভি এর মধ্যে সম্পর্ক দেখছি এবং ওখান থেকে সিপিসিভি বের করারও সূত্র আমরা ডেভেলপ করে ফেলছি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা তাপগতীয় প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। তারপর তাপগতিবিদ্যার প্রথম সূত্র রিলেটেড ম্যাথগুলাও হয়তো নেক্সট ক্লাসে আমরা দেখে ফেলবো। আশা করতেছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগতেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে এই ক্লাসে বুঝতে, কোনো জায়গায় প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই প্রশ্ন করবে। ভালো লাগলে সেটিও আমাকে কমেন্ট সেকশনে জানাইও, তাহলে আমি হচ্ছে অনুপ্রেরণা পাবো আসলে আরও ভিডিও আনার। আর তোমার ফ্রেন্ডদের সাথেও অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই থাক। ধন্যবাদ সকলকে।